মাস ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার মব বা উন্মত্ত জনতাকে উস্কে দিয়ে রাষ্ট্র চালিয়েছে। ভেনেজুয়েলায় যেমন মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে রাষ্ট্রপতিকে সরিয়ে ক্ষমতায় বসানোর একটি পশ্চিমা ব্লুপ্রিন্ট বাস্তবায়নের চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি বাংলাদেশের মাটিতেও ইউনূসকে বসানো হয়েছিল। জুলাই সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর গত 1.5 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর যে নির্মম নিপীড়ন, নির্যাতন এবং গায়েবী হত্যা মামলার রাজত্ব কায়েম হয়েছিল তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিরল। সেই সঙ্গে এই 18 মাসে দেশের ইতিহাসে নজিরবিহীন দুর্নীতি, সীমাহীন অর্থ পাচার এবং চরম অপশাসনের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তার ভার সইতে না পেরেই বিদায় নিতে হয়েছে ইউনূস সরকারকে। কিন্তু ইউনূসের এই পতনের পর সুশীল সমাজের নয়া নেতা কে হবেন তা নিয়ে নানা রকমের সমীকরণ শুরু হয়েছে। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয়েছে যে বাংলাদেশ এই অবৈধ রাজনৈতিক দলের বিপরীতে বা সমান্তরালে আরো বেশি রাজনৈতিক ভাবে ক্ষমতাবান সুশীল রাজনৈতিক লীগের নয়া নেতা হিসাবে এখন আবির্ভূত হয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছে। একটি তথাকথিত নির্বাচিত সরকারের বয়স মাত্র 44 দিন পেরোতে না পেরোতেই শহীদুল আলম প্রকাশ্য সংবাদ সম্মেলন করে এই সরকারকে হটানোর ডাক দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি সদর্পে ঘোষণা করেছেন, আগের এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে এই সরকারকেও হটানো সম্ভব। চলচ্চিত্র এবং প্রকাশনা অধিদপ্তর তথাকথিত জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাণের বকেয়া বিল আনতে গিয়ে মুশফিকুর রহমান জোহান গোলাপ শাহদের উপর ছাত্র দলের কথিত হামলার ঘটনাটিকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন তারেক রহমান সরকারকে ফেলে দেওয়ার জন্য। ডিএপির ভেতরে সিসিটিভি ফুটেজ গায়েব হওয়া এবং কয়েকজন নির্মাতার আহত হওয়ার ঘটনাটিকে তিনি শুধু প্রশাসনিক বা আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না, বরং এটিকে তিনি শিল্পের স্বাধীনতা মত প্রকাশের উপর আক্রমণ হিসেবে আখ্যা দিয়ে সরাসরি সরকার পতনের ঘটনার বয়ান তৈরি করছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা থেকে শুরু করে ক্ষতিপূরণ আদায় করার যে 6 দফা দাবি তিনি তুলে ধরেছেন, তার আড়ালে মূলত এই তারেক রহমান সরকারকে শুরুতেই অস্থিতিশীল করার সুগভীর রাজনৈতিক চক্রান্ত আছে বলে বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন। শহীদুল আলমের এই তথাকথিত মানবাধিকার এবং বিপ্লবের বয়ান যে কতটা অন্তঃশ্বাস শূন্য এবং সুবিধাবাদী তা ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নাটকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আন্তর্জাতিকভাবে এটি নাটক ছিল না, কিন্তু ফটো শহীদুল যখন অংশ নিয়েছে তাতে তখন এটাকে নাটক হয়ে গেছে। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের যে নিঃশর্ত আবেগ রয়েছে তাকে পুঁজি করে তিনি স্রেফ নিজের ফেসবুক ফলোয়ার বাড়ানোর জন্য জঘন্য খেলায় মেতেছিলেন এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দিয়ে। জাহাজটি স্পেনের সমুদ্র সীমা পার হওয়ার আগেই ইসরায়েলি নৌবাহিনীর হামলার একটি ভুয়া ডেমো ভিডিও ঢাকায় পাঠিয়ে তিনি যে গুজব ছড়িয়েছিলেন তা তার অ্যাটেনশন সিকার বা মনোযোগ আকর্ষণের মানসিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই ভুয়া ভিডিওর উপর ভিত্তি করে ঢাকায় যখন শিবির মিছিল বের করে এবং ইউনূস বিবৃতি দেন, তখন পুরো নাটকটির চিত্রনাট্যটা আসলে পরিষ্কার হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের সামনে। অথচ গ্রেটা থুনবার্গের মতো একজন আন্তর্জাতিক মানের অ্যাক্টিভিস্ট এই আয়োজন করেছিল। আন্তর্জাতিক জলবায়ু কর্মী শেষ পর্যন্ত শহীদুলদের এই মিডিয়া ফোকাস ভণ্ডামির কারণে ফ্লোটিলার স্টিয়ারিং কমিটি থেকে পদত্যাগ করেছিলেন আসলে গ্রেটা থুনবার্গ। কারণ শহীদুল আলম এটাকে একটা এমন নাটক বানিয়েছিল যে আসলে তিনি তার নিজের মান রক্ষায় এই স্টিয়ারিং কমিটি থেকে পদত্যাগ করেন। মানবিক সাহায্যের নামে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্টকে বিক্রি করার এই নির্লজ্জ উদাহরণই প্রমাণ করে ফিলিস্তিন আসলে এই শহীদুলদের কাছে কোনো আদর্শিক জায়গা নয়, বরং নিজের মৌলবাদী এবং দেশ বিরোধী চরিত্রকে আড়াল করার একটি আন্তর্জাতিক ঢাল হিসেবে তিনি এই ফ্লোটিলাকে ব্যবহার করেছিলেন। এই একই গুজবের মানসিকতা আমরা দেখেছিলাম 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়। তখন আওয়ামী লীগ ক্ষমতায়। আপনার হয়তো মনে আছে যে তিনি ধানমন্ডির রাস্তায় দাঁড়িয়ে যুদ্ধের ময়দানের মতো ভয়ার্থ কণ্ঠে ধারাভাষ্য দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছিলেন। এরপর ইউনূসের 18 মাসের শাসনামলে যে মব জাস্টিস বা উন্মুক্ত জনতার বিচারহীনতার রাজত্ব কায়েম হয়েছিল তার অন্যতম প্রধান কুশীলব ছিলেন এই শহীদুল। সবচেয়ে ভয়ঙ্কর দৃষ্টান্ত হলো দীপু দাসকে মব সৃষ্টি করে জ্যান্ত পুড়িয়ে হত্যার নারকীয় ঘটনাটি যখন ঘটে, তখন এই ঘটনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। তখন ইউনূস সরকারকে বাঁচাতে শহীদুল আলম সেখানে ছুটে গিয়ে এই আদি উল্লাসকে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বলে জাস্টিফাই করেছিলেন। প্রথম আলো বা ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়ার রাতে যখন নুরুল কবিরের মতো সম্পাদকও ওখানে গিয়ে তাদেরকে থামাতে পারেননি, তখন শহীদুল আলম তাদের এক ইশারাতে নিবৃত্ত করেছিলেন। কারণ এরা শহীদুল আলমের লোক। এই শহীদুল আলম এই ডিপ স্টেট, এই ডেইলি স্টার এবং প্রথম আলো পোড়ানোর নেপথ্য কারিগর ছিলেন। সুতরাং তারা তার নির্দেশে বা তারা অগ্নিসংযোগকারীরা সরে যাবে, তাদের স্বাভাবিক, তাই না? আসলে শহীদুল আলম বা তার মতো যারাই আছেন
তারা এক একজন প্রকৃতার্থে ভাড়াটে বুদ্ধিজীবী, যেমন ছিলেন ইউনূস, বদিউল আলম মজুমদার কিংবা আলী রিয়াজ গং। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা থেকে সরাতে কিংবা ক্ষমতায় বসাতে